ডিসেম্বরের প্রথম সপ্তাহে ফিরছেন তারেক রহমান। প্রস্তুত হচ্ছে বাড়ি, কার্যালয়ে নিরাপত্তা নিশ্চিতে আবেদন করা হবে সরকারের কাছে। মিলেছে বুলেট প্রুফ গাড়ির অনুমোদন। অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়া জোটের প্রতীকে ভোট বাতিলের অভিযোগ। পুনর্বহালে ইসিতে আবেদন কয়েকটি দলের, পক্ষে বিএনপি, বিপরীত অবস্থানে জামায়াত, এনসিপি। টিপাড়া আন্ডারপাস চালুর অপেক্ষা, সম্পন্ন হয়েছে শতভাগ কাজ। নারায়ণগঞ্জ ও পদ্মা সেতুর রেল সংযোগ নির্বিঘ্ন হওয়ার পাশাপাশি কমবে যানজট। এবং পর্যটক খরা কাটছে না সেন্ট মার্টিনে। অনুমতি দিলেও এক সপ্তাহেও যায়নি কোনো জাহাজ, জমছে না ব্যবসা বাণিজ্য। বিধিনিষেধ শিথিল না হলে সংকট বাড়ার আশঙ্কা দ্বীপবাসীর। হরিশমের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরছেন তারেক রহমান। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার 1 থেকে 2 দিনের মধ্যে ঢাকায় আসছেন তিনি। বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর এ তথ্য নিশ্চিত করেছেন। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, দেশের বর্তমান পরিস্থিতি ও ভূ রাজনৈতিক কারণে তার নিরাপত্তা নিশ্চিত করতে পারে একমাত্র সরকারের বিশেষ নিরাপত্তা ফোর্স। তাই বিএনপি ও তারেক রহমানের পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানানো হবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের। ফজলে এলাহি আকবর জানান, নির্বাচনের আগে নয় বরং জনগণের ম্যান্ডেট নেওয়ার পরই ওমরাহ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আহমেদ সালেহিনের রিপোর্ট। নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় আসবেন, এমনটাই জানাচ্ছেন দলের অনেক নেতাই। এবং তিনি কোন বাসায় থাকবেন সেটিও কিন্তু এখন অনেকটাই নিশ্চিত। অর্থাৎ গুলশান এভিনিউর 196 নম্বর এই বাড়িটিতেই উঠবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ প্রবাস জীবন শেষে ঢাকায় ফিরে তারেক রহমান থাকবেন মায়ের বাড়ির পাশেই। প্রস্তুত হচ্ছে 196 নম্বরের বাড়িটি। গুলশান এভিনিউর এই বাসাটির ভেতরে চলছে সংস্কার কাজ। বাইরে করা হয়েছে নতুন রং। নিরাপত্তায় কাঁটাতারের বেষ্টনী আছে সীমানা প্রাচীরে। অন্যদিকে গুলশান 2-এর 86 নম্বর রোডের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তারেক রহমান তিনি দেশে ফিরলে এই কার্যালয়ে তিনি অফিস করবেন এবং তিনি তার রাজনৈতিক কার্যক্রমগুলো চালাবেন এই অফিসে ঘিরেই, এই অফিসে থেকেই। সেই কারণে এই অফিসটিকে নতুন করে আবার সংস্কার করা হচ্ছে। উঠানে যে জায়গাটি রয়েছে সেই উঠানে নতুন করে ডেকোরেশন করা হচ্ছে। এখানে নেতাকর্মীরা আসবেন, এখানে বসবেন, রং করা হচ্ছে, নতুন করে গেট তৈরি করা হয়েছে। কার্যালয়, বাসা সবই প্রস্তুত হচ্ছে। তবে কবে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ নিয়ে জানতে চাওয়া হয় চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবরের কাছে। সময় সংবাদকে তিনি জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহে 17 বছর পর দেশে ফিরছেন বেগম খালেদা জিয়ার বড় ছেলে। ওনার সাথে আমার সর্বশেষ যখন কথা হয়েছে উনি বলেছিলেন যে আমি দেশে আসার আগে আপনাকে 1 মাস সময় দেব আমার আসার দিনটা। ওনার নিরাপত্তার ব্যবস্থা নিয়ে কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্দ্বিধায় বলতে পারি উনি ইলেকশন শিডিউলের ডিক্লারেশন ইন এ ডে অর টু উইল কাম। ডেফিনেটলি ডিসেম্বর ফার্স্ট উইকের মধ্যে আসবেন ইনশাআল্লাহ। ভূ রাজনৈতিক কারণ ও দেশের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তাহীনতার প্রশ্ন আছে তারেক রহমানের, এমনটা জানিয়ে ফজলে এলাহি আকবর বলেন, তার নিরাপত্তায় সরকারের বিশেষ সিকিউরিটি ফোর্স আশা করছেন তারা। বর্তমান পরিস্থিতিতে ওনার জন্য বুলেট প্রুফ গাড়ি ইজ আ মাস্ট। তারেক রহমান কিন্তু এক ব্যক্তি নন, উনি এখন শুধু বিএনপির লোক না। ওনার কিছু যদি ঘটে যায় একটা দেশে এমন একটা পরিস্থিতি হবে যেই আমরা স্থিতিশীলতা এবং ভবিষ্যতে একটা ইলেকশন সবই কিন্তু বানচাল হবে। ওনাকে একদিকে জনগণের সাথে মিশতে হবে, সেই সুযোগ করতে হবে, আরেকদিকে ওনার নিরাপত্তাও দেখতে হবে। এবং এটা কিন্তু হাইলি প্রফেশনাল একটা ব্যাপার। সরকারের যে স্পেশাল সিকিউরিটি ফোর্স আছে, ভিভিআইপি প্রোটেকশন, তারা অথবা সেনাবাহিনী এই দায়িত্ব নিতে পারে। ইতিহাসে এরকম অনেক ঘটনা আছে, এরকম ক্রিটিক্যাল টাইমে কিন্তু টার্গেট হয়ে যেতে পারে। এইদিকে আমাদের সর্বোচ্চ নজর রাখা আমাদের সকলেরই প্রয়োজন। দেশে ফেরার আগে চলতি মাসেই ওমরা পালনে সৌদি যাওয়ার কথা ছিল তারেক রহমানের, কিন্তু সার্বিক পরিস্থিতিতে এখনই নয় বরং নির্বাচনের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমরা করবেন বলেও জানান ফজলে এলাহি আকবর। সিচুয়েশনের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, দেশের যে অবস্থা চলছে, এই প্রতিটাতে ওয়ান ইজ রিলেটেড টু দি আদার। পরিবর্তন এখন শোনা যাচ্ছে যে উনি হয়তো বা
ইলেকশন করে পরে যাবেন, জনগণের ম্যান্ডেট নিয়ে আল্লাহর কাছে উনি ফরিয়াদ করবেন। গত মাসেই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার জন্য দুটি বুলেট প্রুফ গাড়ি কিনতে বিএনপিকে অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অস্ত্রের লাইসেন্সও শিগগিরই হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকার নিজেরাই নির্বাচন ব্যাহত হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিপ্লব ও সংহতি দিবসের র্যালির উদ্বোধন করে তিনি বলেন, ফেব্রুয়ারির আগে গণভোট দাবি করা দলগুলো নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। 1975 সালের 7 নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের 5 দশক ঐতিহাসিক দিনটি স্মরণে রাজধানী জুড়ে হাজারো জনতার র্যালি। শুক্রবার বিকেল 4টায় নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল, শান্তিনগর, মগবাজার হয়ে কারণ বাজার। পুরো আয়োজনেই বিপ্লব ও সংহতির প্রদর্শন, যাতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। এর আগে বিকেল 3:30টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হয় র্যালি পূর্ব সমাবেশ। ধর্মের নামে ব্যবসা করা একটি দল স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে মন্তব্য করে নেতারা বলেন, বিএনপির পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার ইতিহাস নেই। বিএনপির ষড়যন্ত্রের কোনো ইতিহাস নাই, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার কোনো ইতিহাস নাই। যারা ব্যবসা করে বেহেশতের টিকিট দেয়, যারা তারা বলছে একটি বৃহৎ দল এই দেশের গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করছে। আমি তার জবাবে বলতে চাই, এই আপনারা যারা কথা বলছেন, আপনার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছেন। এই 7ই নভেম্বর নতুন একটি প্রেক্ষিত নিয়ে বাংলাদেশের মানুষের সামনে ধরা দিয়েছে। আজকে বাংলাদেশে আমরা বিএনপির নেতৃত্বে ইনশাআল্লাহ পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আনবো। সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বানের সমালোচনা করে ঐকমত্য কমিশনের আলোচনার ফলাফল নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। নির্বাচনের আগে গণভোটের দাবি করে কিছু দল ভোট পেছানোর ষড়যন্ত্র করছে মন্তব্য করে মির্জা ফখরুল অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার নিজেরাই এমন পরিবেশ সৃষ্টি করতে চায় যাতে নির্বাচন ব্যাহত হয়। অন্তর্বর্তীকালীন সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, তারা আজকে নিজেরাই আজকে একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা এই গণভোটের চাপ দিচ্ছে, তারাও আজকে পরিষ্কার ভাবে বলতে চাই যে নির্বাচনকে বানচাল করবার ষড়যন্ত্র করছে। আমরা খুব পরিষ্কার করে দিতে চাই, গণভোট হলে নির্বাচনের দেরি হতে হবে এবং সেই নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে, অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না। সকল ভেদাভেদ ভুলে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র উত্তরণে বিপ্লব ও সংহতি দিবসের শিক্ষা নিয়ে এই সংহতি আরও সংহত করার দৃঢ় প্রত্যয় এসব বিএনপি নেতাকর্মীদের। একই সঙ্গে বিপ্লবের চেতনাও সমুন্নত রাখার শপথ তাদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, নয়াপল্টন, ঢাকা। এর আগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের কেন্দ্রীয় নেতারা। পরে বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমানের ক্ষমতায় আসা ছিল দেশের অগ্রযাত্রার জন্য টার্নিং পয়েন্ট। ঐতিহাসিক 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের ভিড়। প্রিয় নেতার সমাধিতে শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে শেরে বাংলা নগরে জড়ো হন তারা। বিএনপি মহাসচিবের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। দোয়া মোনাজাত শেষে গণমাধ্যমে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, 75-এ জিয়াউর রহমানের ক্ষমতায় আসা ছিল দেশের জন্য টার্নিং পয়েন্ট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে গৃহবন্দী থেকে উদ্ধার করে নিয়ে এসে তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়। এই দেশটি ছিল বাংলাদেশের অগ্রগতির একটা টার্নিং পয়েন্ট। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, 24-এর গণঅভ্যুত্থানের পর নতুন করে আবারও গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত চলছে। আজকে যখন বাংলাদেশে বিভিন্ন রকম এই গণঅভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে,
এই গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্যে সেই মুহূর্তে এই 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে উৎপাদিত করে, যে পথে সত্যিকার অর্থে আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো। জিয়াউর রহমানের দেখানো পথে দেশকে এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে জামায়াতের অভিযোগ, গণ অভ্যুত্থান পরবর্তী সংস্কার প্রক্রিয়াকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে একটি পক্ষ। আগামী নির্বাচনে ছাত্র সংসদ ভোটের মতো মিরাকল হতে পারে বলেও আশা দলটির নেতাদের। 4 বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে নেতারা বলেন, ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তরুণদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। 4টি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ঢাকসু, জাকসু, রাকসু এবং চাকসুর নবনির্বাচিত ছাত্র প্রতিনিধিদের মিলন মেলা রাজধানীর চিন্মত্রী সম্মেলন কেন্দ্রে। তাদের সংবর্ধনা জানাতে ইসলামী ছাত্র শিবিরের এই উদ্যোগ। দেশ নিয়ে নিজেদের চিন্তাভাবনা, বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক পরিস্থিতি এবং তরুণদের চাওয়া পাওয়া নিয়ে কথা বলেন নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা। এখন আমাদের মূল দায়িত্ব হবে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। এ সময় জামাতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, দেশের তরুণদের আকাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কার বাধাগ্রস্ত করছে একটি পক্ষ। সংস্কার নিয়ে যে জটিলতা তৈরি করেছে পরিকল্পিতভাবে, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যেই পাটাতন্ত্রের কথা, সেইখানে সমস্যা তৈরি করা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবেই কোনো একটি অশুভ শক্তি বিশ্ববিদ্যালয়ের যে রিফ্লেকশন, এটাই বাংলাদেশ হবে এবং আগামী নির্বাচনে তারই প্রভাবে আর একটি মিরাকল হতে পারে। 24-এর গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিতে এখন থেকেই প্রস্তুতি নিতে তরুণদের প্রতি আহ্বান জানান। তোমাদের হাতে নেতৃত্ব তুলে দিয়ে আমরা পিছন থেকে তোমাদেরকে শক্তি যোগাতে চাই। ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য নিজেকে তৈরি করো। যেমন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেমন হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেমন হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, যেমন হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তেমনই হবে আগামীর বাংলাদেশ। বিকেলে জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে পুরানা পল্টনে আয়োজিত আলোচনা সভায় দলটির শীর্ষ নেতারা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনের আহ্বান জানান। আগামী 11 তারিখ শুধুমাত্র আমাদের ঢাকা মহানগরী দক্ষিণ নয়, গোটা ঢাকা মহানগরীতে লোকে লোকারণ্য করে এই সরকারকে গণভোটে বাধ্য করা হবে। আলামিন তুষার, সময় সংবাদ, ঢাকা। গত 54 বছর রাজনৈতিক দলগুলো জনগণকে ধোঁকা দিয়েছে। নির্বাচনের আগে বিশাল ফিরিস্তি দিলেও নির্বাচনের পরে মনে রাখে না। তাই এসব ধোঁকাবাজকে না বলার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার রাতে রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায় এক সমাবেশে এমন আহ্বান জানান জামায়াত আমির। বলেন, অতীত আর বর্তমান পরিস্থিতি দেখেই ঠিক করতে হবে ভবিষ্যৎ পরিস্থিতি কেমন হবে। এ সময় আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হওয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশ জামাতে ইসলামী লোক কিছু দল ইলেকশন আসার আগে বিশাল বিশাল ফিরিস্তি দিবে, বাংলাদেশকে কানাডা বানাবে, বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবে, আমেরিকা বানায় ছাড়বে এবং শেষ পর্যন্ত আমাদেরকে একেবারে মঙ্গল গ্রহে নিয়ে যাবে। কিন্তু যখন ইলেকশন চলে যায় তখন এটা মনে থাকে না। আমরা বহু দুঃখার শিকার হয়েছি গত 54 বছর। আবার কি আরেকটা দুঃখা খাওয়ার জন্য আমরা তৈরি হচ্ছি? দুঃখাবাজকে না বলুন। নোট অফ ডিসেন্ট ছাড়াই প্রধান উপদেষ্টাকে জুলাই সনদের আদেশ জারি করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, নির্বাচন কেন্দ্রিক 6টি সংস্কার কমিশনের ওপর দলগুলোর গুরুত্ব থাকায় অন্য কমিশনের সুপারিশ বাস্তবায়নে কোনো অগ্রগতি নেই। শুক্রবার সকালে বাংলা একাডেমিতে আত্মপ্রকাশ করল বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নতুন সংগঠন ইউনিভার্সিটি টিচার্স ফোরাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশের বেকারত্ব সমস্যা দূর করতে হলে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। বলেন, 24-এর অভ্যুত্থানের পর সুযোগ থাকলেও অন্তর্বর্তী সরকার শিক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজাতে ব্যর্থ হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে আমরা ঢেলে সাজাবো এরকম কোনো স্বপ্ন আসলে দেখাতে ব্যর্থ হয়েছে। কিন্তু সরকার ব্যর্থ হলেও
আমরা যারা অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে গণ অভ্যুত্থানের অংশীদার যারা তাদের সকলেই পার্লামেন্টে থাকা উচিত। নোট অফ ডিসেন্ট ছাড়াই প্রধান উপদেষ্টাকে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ দিতে হবে বলে সাফ জানান নাহিদ ইসলাম। বলেন এর মাধ্যমে এগিয়ে যেতে হবে নির্বাচনের পথে। জুলাই সনদের এই অর্ডারটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবেন গণ অভ্যুত্থানের জায়গা থেকে, এবং জুলাই সনদের নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব। দেশে ফ্যাসিবাদী কাঠামো এখনো রয়ে গেছে বলে অভিযোগ করেন এনসিপি আহ্বায়ক। রাজনৈতিক দলগুলোর আগ্রহ এই আলোচনাকে আমরা এর বাইরেই আনতে পারিনি। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। যারা সংস্কারের কথা বলতেন তারাই এখন সংস্কার বিরোধী রাজনীতিতে ঢুকে গেছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত গোল টেবিল বৈঠকে তিনি বলেন, নতুন বন্দোবস্তের রাজনীতির রূপরেখা এখনও জনগণের কাছে স্পষ্ট নয়। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নভেম্বর থেকে জুলাই জাতীয় সংহতির 50 বছর শীর্ষক গোলটেবিল সেমিনার আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে অংশ নেন রাজনীতিবিদ ও বিশিষ্টজনেরা। সভায় বক্তারা বলেন, ফরাসি বিপ্লব বা রুশ বিপ্লবের চেয়ে জুলাই গণ অভ্যুত্থানের গুরুত্ব কোনো অংশে কম নয়। রাজনৈতিক মতানৈক্যে বিপ্লবের সুফল না আসলে তা দেশের জন্য বিপদের কারণ হতে পারে বলেও জানান তারা। এইসব কারণে আমরা তো সেই বিপ্লবকে পরিপূর্ণভাবে নড়ে দিতে পারিনি। কঠিনভাবে দণ্ড দিয়ে দেশটাকে সোজা করার সময় ছিল। এটা অসামর্থ্য বিপ্লব। রাষ্ট্রের সার্বভৌমত্বের ধারণা থেকে বেরিয়ে গণসার্বভৌমত্বের ধারণা গ্রহণের পরামর্শ দেন কবি ও চিন্তক ফরাদ মজাহার। বলেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ছাড়া জনগণের কাছে রাষ্ট্রকে পৌঁছে দেয়া সম্ভব নয়। জনগণের হাতে ক্ষমতা দাও। গণসামর্থ্য মানে কি না, রাষ্ট্রের হাতে ক্ষমতা রাখলে আমরা রাষ্ট্রকে বিশ্বাস করি না। কারণ রাষ্ট্রের ক্ষমতা মানে আমলাদের ক্ষমতা, রাষ্ট্রের ক্ষমতা মানে সেনাবাহিনীর ক্ষমতা, রাষ্ট্রের ক্ষমতা মানে পুলিশের ক্ষমতা। কিন্তু আমরা এখন জনগণ নিজেরা হাতে ক্ষমতা চাই। মতানৈক্য দূরে ঠেলে দেশকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে রাজনৈতিক দলগুলোকে উদার হওয়ার আহ্বান জানান এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। জনগণ চাচ্ছে একটা পরিবর্তন, জনগণ চাচ্ছে দেশের অর্থনীতির একটা সচল হোক, মেহনতি মানুষ চাচ্ছে যে একটা স্টেবল, একটা শক্তিশালী রাজনৈতিক গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক। এদিকে জাতি হিসেবে আত্মপরিচয়ের সূচনা ৭৫ সালেই শুরু হয়েছিল বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নতুন রাজনৈতিক বন্দোবস্তের রূপরেখা জনগণের কাছে পরিষ্কার না হওয়ায় ব্যক্ত করেন হতাশা। ১৯৭৫ সালের পরবর্তী সময়, কারণ তখন আমাদের ন্যাশনাল আউটলুকটা আসলে তৈরি হয়েছে। ২০২৪-এর পরে ২০২৫-এ এসে 1 বছরের মধ্যেই যদি আমরা এই গণঅভ্যুত্থানের পর্যালোচনা করতে যাই তাহলে আমার মনে হয় এটা একটু আর্লি হয়ে যাবে। আমরা রেজাল্টটা হয়তো আরও কিছু সময় পার হলে আমরা হয়তো বুঝতে পারবো যে আমরা কতটুকু সফল হলাম, কতটুকু ব্যর্থ হলাম। নভেম্বরের সিপাহী জনতার আন্দোলনের চেতনার পথে হেঁটেই জুলাইয়ে সফলতা এসেছে বলে জানান বক্তারা। পুনর্গঠন করার সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। ৫ আগস্ট পরবর্তী সময়ে জনগণ আর মার্কা বা পুরনোদের ওপর ভরসা করে না, তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণ করতে চায়, এমন মন্তব্য করেছেন এনসিপি নেতারা। শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুরে দলের নিবন্ধন ও শাপলাকলি প্রতীক প্রাপ্তির আনন্দ মিছিলে এ মন্তব্য করেন তারা। দলের নেতারা শাপলাকলিতে সন্তুষ্টি জানিয়ে বলেন, শাপলা আর শাপলাকলি একই জিনিস, তবে এনসিপিকে শাপলা প্রতীক পাওয়া থেকে দূরে রাখার চেষ্টা হয়েছিল। মিরপুর সহ ঢাকাবাসীকে তারুণ্যের প্রতীক শাপলাকলি সম্পর্কে জানান দিতেই এই আয়োজন বলে জানিয়েছেন আনন্দ মিছিলে অংশ নেয়া দলটির নেতারা। জনগণ ঢাকা 14, 15 ও 16 আসনে এনসিপি প্রার্থীদের বেছে নেবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তারা। ৫ আগস্ট পরবর্তী যে সময় এখানে আসলে মানুষজন এখন আর মার্কা বা পুরনো লোকজনদেরকে দেওয়ার দেখে না, তারা বরং যে তারুণ্যের যে বাংলাদেশ, সে তারুণ্যের বাংলাদেশ নির্মাণ করতে চায়। আমরা মনে করি যে ঢাকা 14, 15, 16 আসনে আমরা যাই দাঁড়াই, ইনশাল্লাহ দেশের জনগণ আমাদেরকে বেছে নেবে। যদিও আমরা শাপলা চেয়েছিলাম, আমাদেরকে শাপলাকলি দিয়েছে, তো আমরা মনে করি শাপলা এবং শাপলাকলি একই জিনিস। আমাদের নেতৃবৃন্দ বলেছে যে শাপলাকলিতে আমরা সন্তুষ্ট। নিবন্ধন প্রাপ্তি উপলক্ষে এবং আমাদের এই প্রতীক প্রাপ্তি উপলক্ষে আজকে মিরপুরবাসীকে আমরা জানান দিতে এসেছি যে এই দেশে তারুণ্যের প্রতীক হিসেবে শাপলা বা শাপলাকলি যেটাই বলেন, নতুন প্রতীক এসেছে।
সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান বুঝে জোটে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের চাষারায় যুব অধিকার পরিষদের এক সম্মেলনে এ কথা জানান তিনি। সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা নিয়ে কি ভাবছে, দেশের পরিবর্তনের প্রশ্নে তাদের অবস্থান কি, চাঁদাবাজ, দখলদার, বৈদস্যু, মাফিয়া, সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের অবস্থান কি, এই সমস্ত বিষয় পরিষ্কার হওয়ার পরেই আমরা সিদ্ধান্ত নেব আমরা কোন দলের সাথে জোট করবো কিনা। সন্ত্রাস বন্ধ করার জন্য কোন রাজনৈতিক দলই সেটি চায় না, কারণ সবাই ভোট কেন্দ্র দখল করার জন্য, গুন্ডামি মাস্তানি করার জন্য তাদেরকে পৃষ্ঠপোষকতা করতে চায়। ফেব্রুয়ারি নির্বাচন ঠেকানোর সাধ্য কারও নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নেত্রকোনায় এক মতবিনিময় সভায় তিনি বলেন, পতিত সরকারের আমলের কিছু সুবিধাভোগী নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। মতবিনিময় শেষে নিয়োগ বিধিমালা সংশোধন করে ডিপ্লোমা ইন লাইফস্টক ডিগ্রিধারীদের দ্রুত নিয়োগের দাবিতে শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করেন। প্রেস সচিব তা প্রধান উপদেষ্টা বরাবর পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নাই। যারা বিভ্রান্ত করছেন তারা আপনি খুঁজে দেখবেন যে তারা হচ্ছেন এই পতিত স্বৈরাচারের দোসর ছিলেন। তার হয়তোবা তার কাছ থেকে পূর্বাচলের প্লট পেয়েছেন, নতুবা তার কাছ থেকে কোনোভাবে কোনো মনিটারি বেনিফিট পেয়েছেন, বা তার দ্বারা তারা সেই সময় খুব সুখে শান্তিতে ছিলেন বা অনেক ধরনের বেনিফিটস পেয়েছেন। নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো বিভ্রান্তি, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওর কিছু ধারার সংশোধনে নিয়ে ক্ষুব্ধ বেশ কয়েকটি দল। নেতাদের অভিযোগ, অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই জোটের প্রতীকে ভোট করার বিধান বাতিল করা হয়েছে। আর এ ধারা পুনর্বহাল করতে নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছে কিছু দল। এতে বিএনপির সমর্থন থাকলেও বিপরীত অবস্থানে জামায়াত, এনসিপি। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসের দীর্ঘ সময় ধরেই জোটের প্রধান রাজনৈতিক দলের প্রতীকে শরিক দলের প্রার্থীদের ভোটে লড়ার রেওয়াজ রয়েছে। তবে সম্প্রতি গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধন হওয়ায় এখন আর থাকছে না সে সুযোগ। ফলে নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হবে প্রার্থীদের, যা চলমান রাজনীতিতে যুক্ত করেছে নতুন বিতর্ক। উপদেষ্টা পরিষদে এ সংক্রান্ত সংশোধনী পাশ হওয়ার আগে আইন মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক চিঠি দিয়ে আপত্তি জানিয়েছিল বিএনপি। তা আমলে না নিয়ে ৩রা নভেম্বর অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। তবে গেজেট প্রকাশের পরও থেমে নেই দলগুলো। দলীয় প্রতীকের পাশাপাশি আগের মতো জোটের প্রতীকে ভোট করার সুযোগ ফেরাতে ইসির দ্বারস্থ হয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, 12 দলীয় জোট সহ কয়েকটি দল। এটা তো হঠাৎ করে দলগুলোর উপরে চাপিয়ে দেওয়াটা কিন্তু যৌক্তিক কোনো কথা না। আপনার দলগুলোর সঙ্গে তো আপনার তো আলোচনাই করেননি, বসবেন, কথা বলবেন, মতামত নেবেন। অতীতের একটা জায়গা থেকে হঠাৎ করে আপনি ডিপার্ট করছেন, ওনারা কাজটা ঠিক করেননি। আমাদের দলের অবস্থান তো হলো নিজস্ব প্রতীকে করা, কিন্তু একই সাথে আগামী নির্বাচনে আমরা বলেছি যে জনপ্রিয় অন্য কোনো প্রতীকে নির্বাচন করার বিধানটা আগের মতন থাকা দরকার। নির্বাচন কমিশন এটা অত্যন্ত স্বৈরতান্ত্রিক কায়দায় এই সিদ্ধান্তটা নিয়েছে। রাজনৈতিক দলগুলোর স্বাধীনতা থাকা উচিত যে তারা কোন প্রতীকে নির্বাচন করবে, জোটবদ্ধ প্রতীকে নির্বাচন করবে না নিজস্ব প্রতীকে নির্বাচন করবে। আপনারা আমাদের সাথে কোনো আলাপ আলোচনা না করার প্রেক্ষিতে সেটা রাজনৈতিক দলকে প্রতিপন্ন করা হয়েছে। আমরা দাবি করব নতুন যে অধ্যাদেশটা করেছে এটা বাতিল করার জন্য। একটা জোট কেন হয়? জোট হয় নির্বাচনে জেতার জন্য, কৌশলগত একটি বিষয়। তো সেক্ষেত্রে কেউ যদি মনে করে না জোটের প্রতীকে ইলেকশন করব, সেই অপশনটা রাখা দরকার ছিল। তো সরকার কোনো অপশন রাখে না। আমার কাছে মনে হয় কোনো দল মনে করে যে বিএনপির এই জাতীয় সরকারের যে উদ্যোগ, এই উদ্যোগকে কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না। সেই জায়গা থেকে অনেকে চায়নি যে আসলে এইভাবে অপশনটা রাখা হোক। সমমনা দলগুলোর তৎপরতায় কি ফল আসতে পারে সেদিকে নজর রাখছে বিএনপি। আমরা হাল ছাড়ি নেই, এখন দেখি তারা কি করে। সবাইকে ইলেকশন কমিশনকে বলতে হবে যেটা এটা হয় না। আমরা যেটা চেয়েছিলাম সেটা তো বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু না। অতীতের নির্বাচনগুলো সবাই কিন্তু এই মার্কেটিং করছে, এমনকি 18 সালের নির্বাচন জামাতও ধানের শীষ মার্কেটে নির্বাচন করেছে। তো সুতরাং এবার কিছু গোষ্ঠীকে পক্ষপাতিত্ব করার জন্যই এটা করা হয়েছে। তবে এটা ডেমোক্রেটিক প্রসেসে ঠিক না। তবে প্রতীক ইস্যুতে আরপিওতে নতুন করে ফের কোনো সংশোধনীর বিরোধিতা করছে জামায়াত। আমরা বলেছি যে সিদ্ধান্ত রদবদল না করা, কারণ
সরকার যদি দলের চাপের মুখে যদি দলীয় ইন্টারেস্ট সার্ভ করার জন্য এত বড় একটা বিষয় সিদ্ধান্ত পরিবর্তন করে, তাহলে সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে, গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে। আজকে যদি একটা দলের দাবির মুখে একটা সিদ্ধান্ত চেঞ্জ করে, তাহলে আরেকটা দল আরও 3টা নিয়ে যাবে। প্রতীক সংক্রান্ত বিধানে এনসিপির অবস্থানও জামায়াতের মতোই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা 14 আসনে ভোটের মাঠে এবার আলোচনার কেন্দ্রবিন্দু গুম হওয়া 2 পরিবার। বিএনপির গুম হওয়া নেতা সুমনের বোন তুলির হাতে ধানের শীষ তুলে দিয়েছে বিএনপি। অন্যদিকে গুমের শিকার ব্যারিস্টার আরমান টিকিট পেয়েছেন জামায়াতের। তবে এই আসনের ভোটারদের চাওয়া উন্নয়ন, নিরাপত্তা আর কাজের রাজনীতি। ওমর ফারুকের তোলা ছবিতে তানভীর হাসান মেঘের রিপোর্টে বিস্তারিত। মিরপুর, গাবতলী থেকে সাভারের কাউন্দিয়া আর বনগাঁও পর্যন্ত বিস্তৃত রাজধানীর ঢাকা 14 আসন। ভোটের হাওয়ায় এই আসনে এখন আলোচনার কেন্দ্রে 2 প্রতিপক্ষ, বিএনপির তুলি এবং জামায়াতের আরমান। ভিন্ন ভিন্ন কৌশল নিয়ে নির্বাচনী এলাকায় মনোনয়ন পাওয়া প্রার্থীরা গণসংযোগে ঘাম ঝরাচ্ছেন। ভোটের মাঠে তরুণ 2 প্রার্থী প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে টানছেন। নারী নেতৃত্বের নতুন মুখ বিএনপির সম্ভাব্য প্রার্থী সানজিদা ইসলাম তুলি। গুম হওয়া ভাইয়ের সন্ধানে দীর্ঘদিনের আন্দোলনের ধারাবাহিকতায় প্রথমবার দলের মনোনয়ন পেলেন। অপরাজনীতি নয়, মানবিক ঢাকা 14 গড়ার প্রতিশ্রুতি তার। যেই অপরাজনীতি প্র্যাকটিস বাংলাদেশে ছিল, আপনারা সামনে হয়তো ভিন্ন রাজনীতির মুখ দেখতে যাচ্ছেন, যেখানে প্রতিহিংসার শিকার হতে হবে না কাউকে, এবং সেইখানে আমরা যেই হত্যাযজ্ঞ হতে দেখেছি শুধুমাত্র ক্ষমতায়নের জন্য, ক্ষমতায় থাকার জন্য, সেই রাজনীতি আমরা আর চাই না। জামায়াত সম্ভাব্য প্রার্থী আরমান প্রতিশ্রুতি দিলেন, শত্রুতা নয়, লক্ষ্য হবে মানুষের কল্যাণ। একটি নতুন ধারার রাজনীতি সৃষ্টি করবে ইনশাআল্লাহ। আমার বোনকে সাথে নিয়ে আমরা প্রমাণ করব যে রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা মানেই শত্রুতা নয়। অবশ্যই আমাদের মধ্যে রাজনৈতিক তীব্র প্রতিযোগিতা হবে, কিন্তু এই প্রতিযোগিতা হবে মানুষকে সেবা করার দিক দিয়ে। আমরা যে রাজনৈতিক অঙ্গনে সহিংসতা দেখি, ব্যক্তিগত আক্রমণ দেখি, শেমিং এবং টাইমিংয়ের রাজনীতি দেখি, আমার বোন সানজিদা ইসলাম তুলিকে সাথে নিয়ে আমরা প্রমাণ করব রাজনীতিতে এগুলোর দিন শেষ। এলাকার ভোটাররা বলছেন, শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, উন্নয়ন, নিরাপত্তা আর কাজের রাজনীতি চান তারা। আমাদের এই এলাকার যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো যে সমাধান করবে তাকেই আমরা ভোট দেব। যে আমাদের জন্য উন্নয়ন করবে, রাস্তাঘাটে কাজ করবে, আমরা যে যোগ্য মনে করবো তাকে আমরা ভোট দেব। তারা যে আমাদের আশাটা দেয়, ওইটা যাতে তারা পরবর্তীতে যখন ক্ষমতায় আসে ওইটা যাতে তারা পালন করতে পারে, এটাই আমাদের আশা থাকবে। ঢাকা 14 আসনের মিরপুরের এই বড় বাজার থেকে কাউন্দিয়া ইউনিয়নে যেতে হলে নৌকায় এখানকার হাজারো মানুষের ভরসা। স্থানীয়দের দাবি, একটি ব্রিজ হলে পাল্টে যাবে দুইয়ের যোগাযোগ ব্যবস্থা, কমবে ভোগান্তি। বিচ্ছিন্ন দ্বীপের মতো এই 2 ইউনিয়নের মানুষের চাওয়া তাই একটু আলাদা। নেতা কর্মীরা ব্রিজ হওয়ার আগেই মনে করেন এরা খায়। 50 বছর ধরে আমরা এই অবস্থায় দেখতেছি। মাল সামাল নিয়ে পারে না, তোমার বড় বড় গাড়ি ঢুকা পারতেছে না, মানুষজন পারতেছে না। 96 সাল থেকে 2025 সাল এই পর্যন্ত ব্রিজের আশ্বাস যায়, কিন্তু ব্রিজ পাই না। প্রথমবারের মতো ভোটের মাঠে 2 প্রার্থীর লড়াইয়ে ফলাফলই জানা যাবে কে হাসবেন শেষ হাসি। তবে ভোটারের প্রত্যাশা, ভরসার প্রতিদান পেতে এবার আর ঠকবেন না তারা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লায় গত 9 মাসে উদ্ধার হয়েছে 38টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি, যার বেশিরভাগই বিদেশি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র ঢোকার আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে আইন শৃঙ্খলা বাহিনী বলছে, নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র প্রবেশ ঠেকাতে সীমান্তে টহল বাড়ানো হয়েছে। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। বাহার রায়হানের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। কুমিল্লার 104 কিলোমিটার সীমান্ত এলাকার অন্তর্ভুক্ত বুড়িচং, ব্রাহ্মণপাড়া, 14 গ্রাম, লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা অবৈধ অস্ত্রের অনুপ্রবেশের হটস্পট হিসাবে বিবেচিত।
স্থানীয়দের শঙ্কা, আসছে জাতীয় নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে অভিনব কায়দায় সীমান্ত পেরিয়ে দেশে ঢুকতে পারে আধুনিক আগ্নেয়াস্ত্র। এ অস্ত্র ঢুকলে নির্বাচনী সহিংসতা ও পেশিশক্তির প্রভাব আরও বাড়িয়ে তুলতে পারে। ভারত দিয়ে কিন্তু অহরহ অস্ত্র বিগত সময়ে ঢুকছে, এখন আবার ঢুকতেছে। এইভাবে অস্ত্র আসলে সুষ্ঠু নির্বাচন হবে না। এই অবাধ যে অস্ত্রের বিচরণ দেখছি, এটি খুবই আশঙ্কাজনক নির্বাচনের জন্য। এই প্রশাসন যদি সিরিয়াস হয় তাহলে এই অস্ত্রের অনুপ্রবেশ রোধ করতে পারবে বলে আমি বিশ্বাস করি। তবে নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্রের প্রবেশ ঠেকাতে টহল বাড়িয়েছে বিজিবি। পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। নির্বাচন কেন্দ্রে কিংবা দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করার জন্য একটা মহল চাচ্ছে যে দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হোক। সে বিষয়ে আমরা তৎপর রয়েছি। এখন পর্যন্ত বাইরে থেকে কোনো কিছু আসছে আমরা এসে কোনো নিউজ এখন পাইনি, তবে আমরা তৎপর রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে, গত 9 মাসে জেলায় উদ্ধার হয়েছে 38টি আগ্নেয়াস্ত্র, 113 রাউন্ড গুলি ও 20টি ম্যাগাজিন, যার বেশিরভাগই বিদেশি। রেল সংযোগ প্রকল্পের আলোচিত টিটিপাড়া আন্ডারপাসের কাজ অবশেষে শতভাগ সম্পন্ন হয়েছে। এখন উদ্বোধনের অপেক্ষায়। নারায়ণগঞ্জ দক্ষিণের রেল নেটওয়ার্ক সহজ করা এবং রাজধানীর টিটিপাড়া এলাকার যানজট নিরসনে একই সঙ্গে রেল ও সড়ক পথ চালু রাখতে বিশেষভাবে তৈরি করা হয় এটি। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের সবশেষ টিটিপাড়া আন্ডারপাস। এটির উপর দিয়ে ট্রেন চলাচল আর নিচ দিয়ে চলবে সব ধরনের যানবাহন। মাঝখানে 4 লেনে মোটর চালিত যানবাহন আর দুই পাশের 2 লেনে ধীরগতির যান চলাচল করবে। তবে 5 মিটারের বেশি উঁচু যান চলাচল করতে পারবে না। কমলাপুর রেলওয়ে স্টেশনের কাছাকাছি থাকায় এই আন্ডারপাসের রেল লাইন লুপ লাইন হিসেবেও ব্যবহার হবে। আর সৌন্দর্য বর্ধনে পথ চলতে ঋতু বৈচিত্র্যের নান্দনিকতা উপভোগ করা যাবে। এটি খুলে দেওয়া হলে নারায়ণগঞ্জ ও পদ্মা সেতু রেল নেটওয়ার্ক নির্বিঘ্ন ছাড়াও টিটিপাড়া এলাকায় যান চলাচল স্বাভাবিক হবে। এতে খুশি স্থানীয়রা। হাই ভোল্টেজ কেবল গেছে নিচ দিয়ে, এমআরটি কেবল, গ্যাস লাইন এগুলা শিফট করার জন্য আমাদের মোটামুটি ভালো একটা চ্যালেঞ্জের মুখোমুখি হইতে হচ্ছে। বুয়েট থেকে টেস্ট হওয়ার কনফার্মেশন হওয়ার পরই ওই ম্যাটেরিয়াল আমরা ইউজ করছি। ট্রেন না যাওয়া পর্যন্ত যত বেতালাই থাক কেউ যেতে পারতো না। এটার কারণে খুব স্বাভাবিক গাড়ির গতিতে যাবে, ট্রেন গতিতে চলবে। এটা খুলে দিলে আমরা খুব সহজে মতিঝিল আমরা যেতে পারবো। জরুরি দরকারে যারা যাবে তারা এই পথ দিয়ে সুন্দরভাবে চলে যেতে পারবে। দেখতে সুন্দর এবং দুই পাশে মানুষ চলাচলের জায়গা রাখা আছে এবং দুই সাইডে রিক্সা চলাচলের জন্য আলাদাভাবে লেন করা হয়েছে। আন্ডারপাসটিতে সুশৃঙ্খল যান চলাচল ব্যবস্থা ছাড়াও পানি নিষ্কাশনের স্বয়ংক্রিয় ব্যবস্থা রয়েছে। 75 কিলোওয়াট সম্পন্ন আলাদা 4টি পাম্প রয়েছে, যেগুলো স্বয়ংক্রিয়ভাবে লেভেল অনুসারে পাম্প হবে এবং পার্শ্ববর্তী আমাদের সিটি কর্পোরেশন একটি ক্যানেলে এই পানিগুলোকে পৌঁছায় দেবে। সবকিছু চ্যালেঞ্জ কাটিয়ে আমরা বর্তমানে সম্ভাবনার দ্বারে আমরা এসে পৌঁছেছি এবং আশা করি জনগণ এই সমস্ত ভোগান্তি থেকে বেরিয়ে এসে তারা এইটা যে সুফল সেটা পাওয়া শুরু। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় রাজধানীর কমলাপুর থেকে যশোরের রূপদিয়া পর্যন্ত 172 কিলোমিটারে 128টি আন্ডারপাস রয়েছে। 34,000 কোটি টাকার এই প্রকল্পের অগ্রগতি 99.99% বেশি। 6 লেন বিশিষ্ট দেশের প্রথম এই রেলওয়ে আন্ডারপাসের উপর দিয়ে 6টি রেল লাইন রয়েছে। 338 মিটার দৈর্ঘ্য এবং 31 মিটার প্রস্থের এই আন্ডারপাস এই এলাকার যানজট নিরসনে বড় ভূমিকা রাখবে। রাজধানীর কমলাপুরের টিটিপাড়া এলাকা থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। আন্তর্জাতিক রূপ পাওয়ার 25 বছর পেরিয়ে গেলেও মাস্টার প্ল্যানে আটকে আছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর সম্প্রসারণের পাশাপাশি আধুনিকায়নের কাজ। এমনকি যাত্রী ধারণ ক্ষমতাও পেরিয়ে গেছে 2020 সালে। অথচ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিকল্প হিসেবে গড়ে ওঠার সুযোগ থাকলেও নানামুখী জটিলতায় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর তা হয়ে উঠতে পারছে না। শাখার টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
শুধুমাত্র শীতের কুয়াশা কিংবা দুর্ঘটনায় বিমান উঠানামা বন্ধ থাকলেই ঢাকার শাহজালাল বিমানবন্দরের বিকল্প হয়ে উঠে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। মাত্র 1 ঘন্টার মধ্যে 10টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান নামিয়ে তার প্রমাণও দিয়েছে সাম্প্রতিক সময়ে ঢাকা বিমানবন্দরের ভয়াবহ আগুনের ঘটনায়। আর স্বাভাবিক সময়ে অনেকটা স্থানীয় বিমানবন্দরের মতোই অবহেলিত শাহ আমানত। অথচ শাহ আমানত বিমানবন্দর সম্প্রসারণ এবং আধুনিকায়ন প্রকল্প এখনো মাস্টার প্ল্যানে আটকে আছে। এই ধরনের মোকাবেলা যদি ভবিষ্যতে আল্লাহ না করে হয়ে থাকে তাহলে আমরা আরো বড় পরিসরে আমাদের বিমান আমাদের চট্টগ্রাম বিমানবন্দরে আমরা আমাদের অ্যাকোমোডেট করতে পারবো। উইন্টার যে আমাদের শিডিউল ঘোষণা হয়ে যায়, এই শিডিউল ঘোষণায় আমরা ঢাকার একটা অল্টারনেট এয়ারপোর্ট হিসেবে আমরা 4 দিন 24 ঘন্টা আমরা আমাদের ওয়াচ মেইনটেইন করব, আর বাকি 3 দিন ওসমানী ইন্টারন্যাশনাল বিমানবন্দর এটা মেইনটেইন করবে। স্বাধীনতার পর অভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবে ব্যবহৃত চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর জাপানের আর্থিক সহায়তায় সংস্কারের মাধ্যমে আন্তর্জাতিক রূপ পায়। অবশ্য এই মেয়াদকাল ছিল 2020 সাল পর্যন্ত, যা 5 বছর আগে পেরিয়ে গেছে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের রানওয়ে সক্ষমতা 65 PCN থেকে বাড়িয়ে করা হয়েছে 92 PCN। এখন 777 থেকে শুরু করে যে কোনো সাইজের বিমান অনায়াসে নামতে পারবে এই রানওয়েতে। বাড়ানো হয়েছে অ্যাপ্রন পার্কিং সক্ষমতাও। তবে শাহজালাল বিমানবন্দরের বিকল্প হিসাবে এই বিমানবন্দরকে গড়ে তুলতে গেলে প্রয়োজন মাস্টার প্ল্যানের যথাযথ বাস্তবায়ন। মূলত 3 ধাপে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের আধুনিকায়নের মাস্টার প্ল্যান নিয়েছে সরকার। এর অংশ হিসেবে প্রথম পর্যায়ে 2035 সালে যাত্রী ধারণ ক্ষমতা থাকছে 50 লাখ, দ্বিতীয় পর্যায়ে 2050 সালে 70 লাখ এবং সবশেষ 2070 সালে 1 কোটি। এর মধ্যে রানওয়ে এবং টার্মিনাল সম্প্রসারণও পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে আলাদা কার্গো পয়েন্টও থাকবে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের স্বার্থে। 55% কমপ্লিশনের পথে। তো এই মাস্টার প্ল্যানের মধ্যে আমার যত ধরনের আধুনিক যাত্রী সেবার যে সমস্ত ফ্যাসিলিটিসগুলো দেওয়ার সেইগুলো, প্লাস হচ্ছে আমার ফায়ার ক্যাপাসিটি বাড়ানো, ফায়ার ক্যাটাগরি ডেভেলপ করা, পাশাপাশি হচ্ছে আমার রানওয়ের ক্যাপাসিটি বাড়ানো, আমার সিকিউরিটি ক্যাপাসিটি বাড়ানো, সব কিছু ইনক্লুড করা আছে। চলতি বছরের জুন পর্যন্ত 4610টি আন্তর্জাতিক ফ্লাইটে 3,92,000 এবং 6,690টি অভ্যন্তরীণ ফ্লাইটে 3,23,000 যাত্রী পরিবহন করে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। এর বাইরে 2024 সালে 16,41,000 এবং 2023 সালে 16,27,000 যাত্রী পরিবহন করা হয়েছে। তবে দেশের ব্যবসা বাণিজ্যের পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের আধুনিকায়নের কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ী নেতারা। এয়ারপোর্ট, পোর্ট, দিস আর বেসিক ইনফ্রাস্ট্রাকচার, এগুলোর সাথে আপনার টোটাল ইকোনমি ইজ রিলেটেড। বিমানবন্দর তৈরি হলে ওখানে আপনি ইন্ডাস্ট্রি বলেন, ট্যুরিজম, এনি কাইন্ড অফ সবখানে ফুটপ্রিন্ট বাড়ে। ফুটপ্রিন্ট বাড়লে এনি কাইন্ড অফ বিজনেসেস বলেন, আপনি ওটা ট্যুরিজম বলেন অথবা সার্ভিস ইন্ডাস্ট্রি, দ্যাট উইল ইনক্রিজ। দিনে গড়ে 17টি আন্তর্জাতিক এবং 36টি অভ্যন্তরীণ সহ 53টি ফ্লাইট পরিচালনা করছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। মধ্যপ্রাচ্যের জেদ্দা, মদিনা, আবুধাবি, দুবাই, শারজা এবং মাস্কেটে সরাসরি ফ্লাইট রয়েছে। আর বছরে রাজস্ব আদায় হচ্ছে 250 কোটি টাকার বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পর্যটক খরায় ফাঁকা সেন্ট মার্টিন। কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে 2টি জাহাজ চলাচলের অনুমতি প্রশাসন দিলেও গত 1 সপ্তাহেও যায়নি কোনো জাহাজ। ফলে জমছে না ব্যবসা বাণিজ্য, খাঁ খাঁ করছে জেটিঘাট। এতে সংকট বেড়েছে দ্বীপে। হতাশ দ্বীপবাসীর দাবি, বিধিনিষেধ শিথিল করা না হলে আর্থিক সংকট আরও বাড়বে। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিষাদে ভরা পুরো সেন্ট মার্টিন দ্বীপ। নেই কোনো ভিড়, ফাঁকা হোটেল, রেস্টুরেন্ট আর জনশূন্য সৈকত। যেটিতেও নেই জাহাজের হুইসেল। সবখানে একরাশ শুনশান নীরবতা। দ্বীপবাসীর অভিযোগ, আগে অক্টোবর থেকে পর্যটক আসা শুরু হলেও গত বছর থেকে পরিবেশ রক্ষার নামে নানা বিধিনিষেধে থমকে গেছে পর্যটন। এবারও নভেম্বরের শুরুতে ভ্রমণ উন্মুক্ত হলেও জাহাজ চলাচল না করায় দেখা নেই পর্যটকের। আগে 4 মাসের ব্যবসা করে সারা বছর সংসার চললেও এখন মাত্র 2 মাসের আয়ে টিকে থাকতে হচ্ছে। অভাব অনটনে অনেকেই জীবিকার খোঁজে দ্বীপ ছাড়তে বাধ্য হচ্ছেন। 50 দিনে আমাদের ব্যবসা হয়েছিল কিছুটা, 2 মাস
পর্যন্ত চলতে পারছিলাম টানা হিস্টা করে। মাস পর থেকে আমরা কোভিড দুর্ভিক্ষের মধ্যে চলতেছে। দুইটা দোকানের মধ্যে 12 বন্ধ দিতে পারতেছি না। আমরা এমন লসে আছি বলার মতো না। একবেলা খাইতে পারলে একবেলা খাইতে পারতেছি না। 500 টাকা চাষের বিল, 200 টাকা তুলতে আমার কষ্ট হয়ে কষ্টের মধ্যে আছে সারাদিন। 7 ঘন্টা 8 ঘন্টা জার্নি করে এখানে এসে আবার 7 ঘন্টা 8 ঘন্টা জার্নি করে যাব। 2 ঘন্টার জন্য এখানে বা 1 ঘন্টার জন্য কেউ আসবে না। এই মাসে পর্যটক আসার কথা থাকলেও এখন পর্যন্ত কোনো পর্যটক এসে নাই বলতেই চলে। সেন্ট মার্টিনে হোটেল মোটেল ও রেস্টুরেন্ট মিলে 2 শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান থাকলেও পর্যটক না থাকায় পড়েছে চরম মন্দায় স্থানীয় জনপ্রতিনিধিদের সংখ্যা। দ্বীপের 80% মানুষ পর্যটনের উপর নির্ভরশীল। মাত্র 2 মাসের আয় দিয়ে সারা বছর টিকে থাকা অসম্ভব, যা শীঘ্রই জীবিকা ও খাদ্য সংকটে রূপ নিতে পারে। সিজনে ভাড়া দিই, বাকি টাইমগুলো তো অফ রাখি। সেই হোটেল রিসোর্ট আমরা এখনো সেভাবে পড়ে আছে, আমরা কিছুই কাজকর্ম হাত দিতে পারছি না। এজন্য আমরা অনিশ্চয়তার মধ্যে আছি। উৎকণ্ঠা এবং অর্থনৈতিক আয়ের পথ সেটা বন্ধ হয়ে থাকার ফলে মানুষ অর্ধাহারে অনাহারে জীবনযাপন কাটাবে। সেন্ট মার্টিনের মানুষ উঠুনিয়া টেকনাফ চলে আইছে। সেন্ট মার্টিনবাসী যদি এরকম থাকলে অনাহারে মরবে। 8 বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপে প্রায় 10,000 মানুষের বসবাস। নিরিবিলি প্রকৃতির এই দ্বীপ এখন নীরবতা আর উদ্বেগে ঘেরা। পর্যটনের এই স্থবিরতা কতদিন চলবে সেটি এখন সেন্ট মার্টিনবাসীর বড় প্রশ্ন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। তার সঙ্গে তাল মিলিয়ে বদলে যাচ্ছে প্রকৃতি। শরতের শুভ্রতার হেমন্তের বিদায়ী বার্তা নিয়ে প্রকৃতিতে এখন শীতের আগমনের আভাস। ভোরবেলা ও সন্ধ্যায় হালকা হিমেল হাওয়ায় মৃদু শীতের আমেজ স্পষ্ট। গ্রামাঞ্চলের বাড়িতে বাড়িতে চলছে শীতের প্রস্তুতি। খেজুরের রস, পিঠেপুলি আর অগ্রহায়ণের শুরুতে কৃষকের উঠানে নতুন ধান, সেই প্রস্তুতিও চলছে পুরোদমে। শাহিনুর শাহিনের তোলা ছবিতে রৌনক নিয়ন্তার প্রতিবেদন। ভোর হতেই নিস্তব্ধতা ভেঙে মসজিদের মিনার থেকে ভেসে আসে মুয়াজ্জিনের দরাজ গলা। পবিত্র ধ্বনি বাতাসে মিশে ছড়িয়ে পড়ে মাইলের পর মাইল। এটা শুধু ধর্মীয় আহ্বানই নয়, গ্রাম বাংলার মানুষের কাছে নতুন দিনের সূচনা বার্তা। আজানের সুর আর পাখির কলতানে ঘুম ভাঙে ছোট ছোট ছেলে মেয়েদের। কুয়াশা ভেজা ভোরের শান্ত পরিবেশে তাদের ছোট ছোট পায়ের সুর তোলে এক মিষ্টি শব্দ। শরতের নীল আকাশ সাদা মেঘের ভেলায় ভাসতে ভাসতে কখন যে মিলিয়ে গেছে তা হয়তো টেরই পাননি অনেকে। হেমন্তের ফসলের মাঠে এখন কৃষকের মুখে তৃপ্তির হাসি। আমাদের নতুন ধান আসতেছে, এই ধানের মধ্যে আমরা মুড়ি তৈরি করব, পিঠা তৈরি করব। অগ্রহায়ণ আসতেছে, নতুন ধানের নবান্ন আমাদেরকে বিমোহিত করে। ঘাসের ডগায় মুক্তোর দানার মতো শিশির বিন্দু আর শিউলি ফুলের মিষ্টি সৌরভ জানান দেয় শুরু হয়েছে ঋতুচক্রের পালাবদল। হেমন্তের স্নিগ্ধ হাওয়া আর হিম হিম ভাব এ যেন শীতের আগাম বার্তা। যখন ছোট ছিলাম তখন শীত আসছিল বেশি, গরম থাকতো 2 মাস 3 মাস, এখন গরম 6 মাস। শীতকালীন সময় আগে বালু খেজুরের রস দিত, মামার বাড়ি যাইতাম, পিঠা খাইতাম। কুয়াশাচ্ছন্ন শীতের সকালে যখন প্রকৃতি থাকে আলস্যে, হাতে 1 কাপ গরম চা যেন এক টুকরো উষ্ণতার পরশ। দিন হয়ে আসছে ছোট, রাত হচ্ছে বড়। বইতে শুরু করেছে উত্তরের হিমেল হাওয়া। প্রকৃতির এই নীরব ভাষা কানে কানে যেন বলে যায় ভালোবাসার গল্প। কবির উপমায় এই সময়টা যেন প্রতিটি পলক গুনে গুনে চলা, প্রিয়জনের আসার পথের নীরব অপেক্ষা। হেমন্তের আলপনা পেরিয়ে শীতের আগমনের এই সময়টা প্রকৃতি সাজে নতুন সাজে। নতুন ধান আর খেজুর রসের মিষ্টি গন্ধ, অঘ্রাণের নদী, রাতের লক্ষ্মী পেঁচা আর ছাতিম ফুলের ঘ্রাণে মোহিত থাকে প্রকৃতি। খেজুরের রসে নবান্ন উৎসবের আমেজ, ঘরে ঘরে চলছে পিঠাপুলি তৈরির আয়োজন। প্রতিবারই বাড়িতে পিঠা বানাই, পিঠার একটা উৎসব শীতাইলে। খেজুরের রস দিয়ে রসের পিঠা বানাই, পুলি পিঠা বানাই, চিত্তই বাপা পিঠা এটি তো আসছেই। শীতের আগমনী বার্তায় খোলে আয়ের নতুন পথ। একদিকে মেঠো পথে বেড়ে ওঠা খেজুর গাছ থেকে রস সংগ্রহের প্রস্তুতি। সামনা গাছ তো আগের মতো রস মনে করেন এখন গাছে হয় না, এই জন্য গুড় প্রোডাকশন একটু কম। অন্যদিকে শীতের রোদে ঝলমল করে মন জুড়ানো টাটকা সবজির হাসি।
চোখে ভাসে সমৃদ্ধির সোনালী স্বপ্ন। আর এসব সবজি শীতের সকালের খাবারে যোগায় এক অন্য মাত্রা। বছরের এই সময়টাতে দিনের বেলায় মাঝারি গরম থাকলেও বাতাসে রয়েছে মৃদু শীতল আমেজ। আর ভোরবেলার কুয়াশা, ফসলের ডগায় শিশির, সবজির ঘ্রাণ আর সবুজ ধানক্ষেত সব মিলিয়ে হেমন্তের ছোঁয়ায় প্রকৃতি হয়ে উঠেছে রঙিন। তাই তো বেলা শেষে প্রকৃতি জানান দিচ্ছে আসছে আপামরের প্রিয় ঋতু শীত। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, গাজীপুর। এনে সম্প্রসারণের কাজ ইতোমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার অংশে সরাইল কোট্টাপাড়া থেকে বিজয়নগর উপজেলার 7 বর্গ পর্যন্ত 22 কিলোমিটার অংশে সেতু কালভার্টের কাজ শেষ হয়েছে। বর্তমানে শাহবাজপুর, রামপুর ও চান্দুরা অংশে চলছে মাটি ভরাটের কাজ। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক মানের এই সড়কটি নির্মাণ হলে রাজধানীর সঙ্গে সিলেটের যাতায়াতের ক্ষেত্রে সময় কমে আসবে, থাকবে না ভোগান্তি। হৃদয় পালের ক্যামেরায় ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকে অনুমোদনের পর গত 2023 সালের মে মাসে শুরু হয় ঢাকা থেকে সিলেট পর্যন্ত 210 কিলোমিটার মহাসড়কটির 2 লেন থেকে 6 লেনের উন্নীতকরণের কাজ। মহাসড়কটি রাজধানী থেকে নারায়ণগঞ্জের কাশপুর হয়ে নরসিংদী, কিশোরগঞ্জের ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার হয়ে সিলেটের তামাবিল গিয়ে শেষ হবে। ইতিমধ্যে মহাসড়কটির ব্রাহ্মণবাড়িয়া অংশে অধিগ্রহণকৃত জমি বালু দিয়ে ভরাট করা হচ্ছে। নদী, নালা ও খালের উপর সেতু কালভার্টের দৃশ্যমান অংশ ফুটে উঠেছে। পরিবহন চালকরা জানান, সম্প্রসারিত 6 লেন মহাসড়কটি চালু হলে যাতায়াতের ক্ষেত্রে সময় কমে আসবে, দীর্ঘদিনের যানজটের ভোগান্তি থেকে মুক্তি মিলবে, কমবে দুর্ঘটনার সংখ্যাও। যানজট দুর্ঘটনা থেকে আমরা অনেকটা সেফ পাবো, দুর্ঘটনা কম হবে, গাড়িগুলি যানজট কম থাকবে। ল্যান্ড ভাগ করলে সুবিধা হবে, আপনার কোনো অ্যাক্সিডেন্টের কোনো সম্ভাবনা থাকবে কম, গাড়ির দুর্ঘটনা কম হইব, আর আমরা গাড়ি ঘোড়া চালাইতো একটু আরামে চালাইতে পারবো, যানজট থাকতো না। বর্তমানে সরাইল কোট্টাপাড়া থেকে 22 কিলোমিটার মহাসড়কের নির্মাণ কাজ করছে মীর আখতার হোসেন লিমিটেড, জেবি ও পিডিএল নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ইতিমধ্যে প্রকল্পের 20 ভাগ কাজ শেষ হয়েছে। ব্রিজ কালভার্টের কাজগুলো এগুলো চলমান রয়েছে এবং শেষ পর্যায়ে রয়েছে। এই ভূমি অধিগ্রহণ শেষ হলে আশা করা যাচ্ছে আমাদের 2028 সালের ভিতরে কাজগুলো শেষ হয়ে যাবে। ল্যান্ড একুইজিশনের একটু সমস্যা থাকার কারণে কাজের গতিটা পুরোপুরি আমরা আনতে পারছি না। যদি আমরা ভূমি অধিগ্রহণের কাজ যথাসময়ে শেষ হয় তাহলে কাজের গতি আরও ত্বরান্বিত হবে। ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে ব্রাহ্মণবাড়িয়া অংশে 22 কিলোমিটার সড়কের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 1143 কোটি টাকা। আগামী 2028 সালে জুনে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। নির্মাণাধীন ঢাকা সিলেট মহাসড়কের 6 লেন প্রকল্পের কাজ শেষ হলে রাজধানী ঢাকার সাথে সিলেটের যাতায়াতের ক্ষেত্রে সময় যেমন কমে আসবে, তেমনিভাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আসবে নতুন গতি, এমনটি মনে করছে প্রকল্প সংশ্লিষ্টরা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। চিকিৎসক সংকটে ভুগছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। মাত্র 3 জন চিকিৎসক দিয়ে চলছে পুরো হাসপাতালটি, অথচ 31 থেকে 50 শয্যায় উন্নতি হয়েছে অনেক আগেই। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও রোগীরা কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পাচ্ছেন না। তবে জনবল সংকট দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিভিল সার্জনের। ফারুক আহমদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম নীরব। 31 থেকে 50 শয্যায় উন্নীত হওয়ায় তৈরি হয় 3 তলা ভবন। এতে রয়েছে সব ধরনের চিকিৎসা সরঞ্জাম, তবে নেই প্রয়োজনীয় চিকিৎসক। স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। জরুরি বিভাগে 1 জন, এনডিসি কর্নারে 1 জন ও দন্ত বিভাগে আরও 1 জন। মাত্র এই 3 জন চিকিৎসক দিয়েই চলছে পুরো চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম। এখানে লোকজন কম, রোগী বেশি, এই জন্য ক্রাইসিস পর্যায়ে সিরিয়াল ধরে রয়েছে 1 ঘন্টার উপরে। অপেক্ষা কিছু করতে হয়, তারপরে ওষুধও কম দেয়, ওষুধ বেশি দেয় না। সিরিয়াল দেওয়ার পরেও এখানে ডাক্তার আসতে অনেক লেট করে। লাইনে সিরিয়াল পাই না, মানে সিরিয়াল পাইলে ডাক্তার দেখাই হবে, সিরিয়ালে পাই না যে লোক বেশি। চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। অল্প সংখ্যক ডাক্তার দিয়ে রোগীদের সেবা দেওয়া খুবই দুরূহ হয়ে যাচ্ছে। তারপরেও আমাদের কর্মকর্তা কর্মচারীরা প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছে। সমস্যা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগের কথা জানান সিভিল সার্জন। অচিরেই আমি আশা করছি যে নতুন যে বিসিএসটা নিয়োগ হবে, আমরা ফরিদগঞ্জের জন্য আমরা স্পেশালি আমরা অনেক বেশি আমরা ডক্টর পাবো। ফরিদগঞ্জ পৌরসভার বড়ালী এলাকায় প্রায় 5 একর জায়গার উপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। চিকিৎসকের জন্য 19টি পদ থাকলেও বর্তমানে কর্মরত মাত্র 3 জন। সময় সংবাদ,
চাঁদপুর। অসময়ে মেঘনা নদীর ভাঙন আতঙ্কে লক্ষ্মীপুরের রামগতির বয়ারচরের বাসিন্দারা। সহায় সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে অর্ধশতাধিক পরিবার। আতঙ্কে দিন পার করছেন 500 পরিবার। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন ঠেকাতে 10 কিলোমিটার এলাকায় সবুজ পাতা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। লক্ষ্মীপুর থেকে মাজহারুল আনোয়ার টিপুর রিপোর্ট। 2 দশক আগে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের বয়ারচরে মেঘনা নদীর ভাঙন ঠেকাতে 10 কিলোমিটার এলাকা জুড়ে নির্মাণ করা হয় বেড়িবাঁধ। কিন্তু সময়ের সঙ্গে ভাঙনের মুখে সেই বাঁধের প্রায় 5 কিলোমিটার এলাকা। বেড়িবাঁধ অরক্ষিত থাকায় মেঘনার জোয়ারের পানি ঢুকে পড়ছে লোকালয়ে। গত কয়েক বছর মেঘনার অব্যাহত ভাঙনের কবলে এরই মধ্যে চরগাজী ইউনিয়নের প্রায় 9 কিলোমিটার এলাকা নদীগর্ভে তলিয়ে গেছে। বসত বিটে হারিয়ে সর্বশান্ত হয়েছেন কয়েক হাজার মানুষ। এদিকে অসময়ে মেঘনার ভাঙনে এখন আতঙ্কে অনেকেই সরিয়ে নিচ্ছেন ঘরবাড়ি। গত 2-3 মাস আগে এই যে বেড়িবাঁধটা ছিঁড়ে আমার প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার মাছ চলে গেছে। মুরগা, হাঁস, গরু, গোতান নিয়ে আমরা অনেক কষ্ট। টেকসই একটা বেড়িবাঁধ হয়, এটাই আমাদের মূল দাবি। স্থানীয়রা জানান, সম্প্রতি বর্ষায় রামগতি ব্রিজঘাট থেকে চেয়ারম্যান ঘাট পর্যন্ত বেড়িবাঁধের একাধিক অংশ ভেঙে গেছে। অসময়ে আবার নতুন করে মেঘনার ভাঙনের কবলে পড়ে বয়ারচরের আশপাশের এলাকা। এতে 5 শতাধিক পরিবার ভাঙন আতঙ্কে রাত কাটাচ্ছেন। বয়ারচরকে রক্ষায় টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধনও করেছেন তারা। এখান থেকে নদী 6 কিলো দূরে ছিল, ভাঙতে ভাঙতে এই পর্যন্ত দাঁড়াচ্ছে। যেটুকু আছে এখানে যদি বাঁধ না হয় তাহলে আমরা অসরে হারিয়ে যাব। তীর রক্ষা বাদ করে এই বয়ারচরের মানুষগুলাকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেন, তাহলে এই বয়ারচরের মানুষগুলা অন্তত নিরাপদে থাকতে পারবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য প্রকল্প নেওয়া হয়েছে। বরাদ্দ পেলে টেকসই বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এডিবিতে আপনার সবুজ পাতাভুক্ত প্রকল্প আমরা গত সপ্তাহের আগের সপ্তাহে সেটা আমরা সেটা দাখিল করেছি। ইতিমধ্যে সেটা মন্ত্রণালয়ে গেছে এবং সরকার এই বিষয়ে যথেষ্ট সদয় আছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে মেঘনার ভাঙনের মুখে বয়ারচর এলাকা প্রতি বছর গড়ে 300 মিটার নদীগর্ভে বিলীন হচ্ছে। দেখছেন ভোরের সময়। চট্টগ্রামে বিভিন্ন উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেছেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। শুক্রবার সকালে নগরীর 29 নম্বর পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ডে ডিটি রোডের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিমউদ্দিন সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বাদ জুমা 16 নম্বর চকবাজার ওয়ার্ডে চকবাজার হাসমত আলী মুনসেফ লেইন আধুনিক কিচেন মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি বলেন, নগরীকে গ্রিন ও ক্লিন সিটিতে রূপান্তর করতে উন্নয়নমুখী নানা কর্মসূচি চলমান থাকবে। সৌন্দর্য বর্ধনের জন্য পেভমেন্ট টাইলস, কার্ব স্টোন ও রংকরণ করা হয়। গ্রিন সিটির অংশ হিসাবে 400 মিটার মিডিয়ান সংস্কার করে গাছ লাগানো হয়। ইনশাআল্লাহ আমি মনে করি যে চট্টগ্রামের প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের কাজ চলছে এবং আমরা জনগণের উন্নয়নের জন্য কাজ। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হচ্ছেন আলিশা ইসলাম। ধন্যবাদ আলিফ। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি আলিশা ইসলাম। দেখছেন ভোরের সময়। নোয়াখালীর চৌমুহনী বাজারে অসহনীয় যানজটে নাকাল এলাকাবাসী। প্রধান সড়কে যত্রতত্র যাত্রী ওঠানামা, মালামাল লোড আনলোড, হকার ও অবৈধ অটোরিকশা, সিএনজি স্ট্যান্ড গড়ে ওঠার কারণে দুর্বিষহ অবস্থা তৈরি হয়েছে। পৌর প্রশাসকের দাবি, যানজট নিরসনে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। সাইফুল্লাহ কামরুলের তথ্য ও ছবিতে রিপোর্ট। সড়কে গাড়ির দীর্ঘ সারি, রাস্তার দুপাশে অবৈধ হকারের দখলে হারিয়ে গেছে ফুটপাত। তার সঙ্গে যুক্ত হয়েছে অটোরিকশা, সিএনজির যত্রতত্র পার্কিং। এই চিত্র নোয়াখালীর চৌমুহনী বাজার সড়ক। দেশের দক্ষিণাঞ্চলের বৃহৎ বাণিজ্য কেন্দ্র চৌমুহনী বাজার। একসময় দেশীয় ও মারোয়ারিদের ব্যবসা বাণিজ্য ছিল বাজারে, তবে যানজটের কারণে সেই বাজার এখন অস্তিত্ব সংকটে। স্থানীয়রা জানান, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের উপর চৌমুহনী সড়ক দিয়ে চট্টগ্রাম, ফেনী, লক্ষ্মীপুর সহ 11টি রুটে যানবাহন চলাচল করে। এছাড়া নোয়াখালীর অভ্যন্তরীণ রুটে প্রতিদিন যাতায়াত করে 2 লাখ যাত্রী। তবে সকাল থেকে রাত 8টা পর্যন্ত চৌমুহনীতে যানজট লেগেই থাকে।
এখানে স্টেশন না থাকার কারণে যে কোনো জায়গাতে গাড়ি থামে, সিএনজি এগুলো খারাপ থাকে, গাড়িতে নামি তাড়াতাড়ি হাঁটিয়েও যাওয়া যায় না। ফুটপাত দখল, রাস্তা জুড়ে অবৈধ পার্কিং এর কারণে 5 মিনিটের রাস্তা পার হতে সময় লাগছে 1 ঘন্টা। এতে অপচয় হচ্ছে কর্মঘণ্টা। যানজটের কারণে আমরা আমাদের কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রশাসন উদ্যোগ নেয় তাহলে আমার মনে হয় যে এই যানজট সমন্বিত থাকবে না। অবৈধ হকার উচ্ছেদ ও নিয়ন্ত্রণহীন রাস্তার উপর ব্যাটারি চালিত অটোরিকশা, সিএনজি অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। যেখানে যেখানে যানজট সৃষ্টি করে যে সকল গাড়ি থাকবে এই গাড়িগুলোকে আমরা এখানে ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে আসবো। 2 জন করে যদি ট্রাফিক পুলিশকে দাঁড় করিয়ে দেওয়া যায় তাহলে আমার মনে হয় যে অনেকাংশেই কিন্তু আমাদের যানজটটা কমে যাবে। 2009 সালে চৌমুহনী সড়কের যানজট নিরসনে 70 ফুট প্রস্থের 4 কিলোমিটার দীর্ঘ 4 লেন সড়ক নির্মাণ করা হয়। ব্যয় হয় 25,37,75,000 টাকা। সময় সংবাদ, নোয়াখালী। 3 দশক ধরে স্থানীয়দের গলার কাটা খাগড়াছড়ি দীঘিনালা সড়ক। ঝুঁকিপূর্ণ বাঁকের কারণে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সাজেকে পর্যটকদের জন্য ভোগান্তির কারণ। অবশেষে সড়কটির সংস্কার কাজ শুরু হয়েছে। 6 মাসের মধ্যেই 18 কিলোমিটার সড়কটির প্রশস্তকরণ কাজ শেষ হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। উঁচু নিচু আঁকাবাঁকা খাগড়াছড়ির দীঘিনালা সড়কটিতে বাস, ট্রাক সবই চলে। দীঘিনালা, বাঘাইছড়ি ও লংগদু উপজেলার মানুষের যাতায়াতের এই সড়কে প্রায় ঘটে ছোট বড় দুর্ঘটনা। সাজেকগামী পর্যটকবাহী যানবাহনের চাপে দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ। এবার এলাকাবাসীর দীর্ঘদিনের চাওয়া খাগড়াছড়ির দীঘিনালা সড়কটির সংস্কার কাজ হাতে নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। 35 কোটি টাকা ব্যয়ে 18 কিলোমিটার সড়কটি 6 ফুট প্রশস্ত করা হচ্ছে। এখন আশা করি ইনশাআল্লাহ আগের মতো হবে না। আগে তো রাস্তা সরু ছিল, এই কারণে দুর্ঘটনা একটু বেশি হইতো। আগে সিঙ্গেল রোড ছিল, ডাবল হইতেছে, অনসলা সিটি তো ভালো হইতেছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় সমস্ত পরিবহন চলাচল করত, যার ফলে অনেক দুর্ভোগ এবং অনেক দুর্ঘটনা ঘটতো প্রতিনিয়তই। 12 ফুটের জায়গায় 18 ফুট গাড়ি যাওয়া আসা করতে তেমন বেশি সমস্যা হবে না। আগে তো 12 ফুটের কারণে অনেক সমস্যা, অ্যাক্সিডেন্ট বেশি হইতো। আগামী 6 মাসের মধ্যে সড়কটির প্রশস্তকরণের কাজ শেষ হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। রোডটি যখন প্রশস্তকরণের কাজ শেষ হবে এর সুফল সারা দেশের মানুষজন এমনকি অত্র এলাকার মানুষজন অবশ্যই সে সুবিধা ভোগ করতে পারবে। 1980 সালে নির্মিত খাগড়াছড়ি দীঘিনালা সড়কটিতে বাঁক রয়েছে 52টি। সরু এই সড়কটির 2 পাশে 3 ফুট করে 6 ফুট প্রশস্ত করা হচ্ছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। ভোরের সময় আরো থাকছে। ভারতের নয়াদিল্লিতে আবার বিপজ্জনক মাত্রায় বায়ু দূষণ। শ্বাসকষ্টে ভুগছেন বহু মানুষ, হাসপাতালে ভিড়। প্রশাসনকে পরিস্থিতি মোকাবেলায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান। কি লিক নিয়ে চিন্তিত? কিনুন লিক প্রুফ আরএফএল থ্রেড পাইপ অ্যান্ড ফিটিংস। ভিয়েতনামে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন রাজবাড়ির যুবক পারভেজ মণ্ডল। শোকের ছায়া নেমে এসেছে তার গ্রামের বাড়ি কালুখালীর মদাপুরে। দেশটিতে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় একটি গাড়ি ঝুঁকিপূর্ণভাবে ইউটার্ন নিতে গেলে সেটির সঙ্গে সংঘর্ষ হয় বিপরীত দিক থেকে আসা পারভেজের মোটরসাইকেলের। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। স্বজনরা জানান, ঋণ ও ধার দেনা করে কাজের সন্ধানে প্রায় 1 বছর আগে ভিয়েতনামে পাড়ি জমান ভ্যান চালক কিয়ামুদ্দিন মণ্ডলের ছেলে পারভেজ। সম্প্রতি অসুস্থ ছিলেন তিনি। মোটরসাইকেল চালিয়ে চিকিৎসকের শরণাপন্ন হতে যাচ্ছিলেন, পথে ঘটে দুর্ঘটনা। পারভেজের সঙ্গে থাকা পরিচয়পত্র দেখে শনাক্ত করে দেশটির পুলিশ মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের সহায়তা চেয়েছেন প্রবাসীর পরিবার। ভোর থেকে জমজমাট ফেনী শহরের পৌর মৎস্য আড়ত। জেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে নানা প্রজাতির মাছের সরবরাহ হয় এই বাজারে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আতিয়া সজল। বেচা বিক্রির সবশেষ জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। এই মৎস্য আড়তটি জেলার সবচেয়ে বড় মাছের আড়ত। প্রায় 44টি মাছের আড়ত ঘর রয়েছে। এ সকল আড়তকে কেন্দ্র করে
শুধু ফেনীর উৎপাদিত মাছ নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রজাতির মাছ কাকডাকা ভোর থেকে কিন্তু মধ্যরাত থেকে এখানে আসে এবং কাকডাকা ভোর থেকেই সে সকল মাছ বেচা বিক্রিতে এখানকার পাইকার এবং যারা আড়তদার রয়েছেন তাদের হাঁকডাকে একটা সরগরম অবস্থা সৃষ্টি হয়। এখানে এই মাছ যেগুলো বিভিন্ন অঞ্চল থেকে এখানে বিক্রির জন্য নিয়ে আসে এবং পাইকারেরা এখানে এসে যে মাছগুলো দেয় আড়তে সেগুলো কমিশনের মাধ্যমে মানে সবার সামনেই সর্বোচ্চ দরদাতা যারা নিলামে বিক্রি হয়, এই প্রক্রিয়ায় বিক্রি হয়ে এগুলো ছড়িয়ে পড়ে বা চলে যায় ক্রেতাদের হাতে এবং ভোক্তাদের হাতে। এবং এখানে ছোট ছোট অনেক বিক্রেতা রয়েছে যারা এখান থেকে মাছ ক্রয় করে তারা গ্রামগঞ্জে বা শহরের অলিগলিতে চলে যায়। এরকম শত শত কর্মজীবীরা এখানে একটি কর্মের সৃষ্টি হয়েছে। আর আপনাকে যদি বলি, জেলার সবচেয়ে বড় এই মাছের আড়তে যে সকল মাছ বিভিন্ন প্রজাতির মাছ এখানে আসে, আজকে আমরা মৎস্য ব্যবসায়ী এবং ক্রেতা বিক্রেতার সাথে কথা বলে যেটা জেনেছি, দেশীয় সব দিনের তুলনায় আজ কেজি প্রতি 20-30 টাকা কমেছে, কিন্তু আবার সামুদ্রিক যে মাছ সেগুলো কিন্তু আবার কেজি প্রতি দেখেছি আমরা 10-20 টাকা বা 20-30 টাকা বেড়েছে। আবার আপনাকে যদি বলি, এই যে মাছের আড়তটিতে দেখছেন এখানে কিন্তু যে সমিতি রয়েছে তারা এই সমিতির যারা নেতারা রয়েছেন বা তাদের মাধ্যমে মাছের যে মনিটরিং ব্যবস্থাটা করা হয় যাতে কোনো ধরনের কেমিক্যালযুক্ত মাছ অথবা চিংড়ি মাছগুলোতে জেলি মিশ্রিত মাছ যাতে বিক্রি না হয় সে বিষয়ে জেলা মৎস্য অফিস থেকে শুরু করে এখানকার যে সমিতিটা রয়েছে মৎস্য আড়তের তারা মিলে এগুলো খুব শক্তভাবে মনিটরিং করেন। এবং আপনাকে যদি বলি, জেলার এই সবচেয়ে মাছের আড়তে আজ যে মাছ বিক্রির যে আমরা কিছু দরদাম সম্পর্কে যদি ধারণা দিই, সেক্ষেত্রে কাতল মাছ যারা 4 কেজি প্লাস এগুলো 370 টাকা দরে বিক্রি হচ্ছে। আবার ছোটো যেগুলো 300-250 মধ্যে বিক্রি হচ্ছে। মৃগেল 1.5 কেজি ওজনের মৃগেল বিক্রি হচ্ছে 220 টাকায়, পাবদা বিক্রি হচ্ছে 280 টাকায়, ট্যাংরা 600 টাকায়, তেলাপিয়া 140 থেকে সাইজ ভেদে এবং প্রকার ভেদে 200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এদিকে ইলিশ মাছ যদি বলি 3-4টা কেজি এ ধরনের ইলিশ মাছ 350 টাকায় বিক্রি হচ্ছে বলে বিক্রেতারা জানিয়েছেন। ভাটা মাছ এগুলো 270 থেকে 80 টাকায়, কার্প জাতীয় মাছ 150 থেকে 70 টাকায় এবং শিং মাছের দাম যদিও কিছুটা বেশি, শিং জাতীয় মাছের দাম আজ কিছুটা বেড়ে 260 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে গলদা চিংড়ি মাছ 850, হরিণা 540 এবং বাগদা চিংড়ি বিক্রি হচ্ছে এখানে আমরা দেখছি যে 650 টাকায়। সব দিকে বলে যে সামুদ্রিক যে মাছ সেই সামুদ্রিক মাছের দাম আজ কিছুটা বেড়েছে বলে এখানকার বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। সব মিলেই কিন্তু এই যে এখানকার যে কেনাবি বেচা বিক্রি, এখানে প্রতিদিন কম থেকে প্রায় 1.5 থেকে 2 কোটি টাকার মাছ বেচা বিক্রি হয় বলে এখানকার আড়তদার আমাদেরকে জানিয়েছে। এই ছিল আমার কাছে এখান থেকে মাছের বেচা বিক্রির সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ফেনীতে। ঢাকার বাইরের বাজারগুলোতে উঠতে শুরু করেছে শীতের আগাম সবজি। সরবরাহ বাড়তে থাকায় কমছে দাম। এই মুহূর্তে নাটোর শহরের স্টেশন রোডের সবজির পাইকারি বাজারে আছেন সহকর্মী আল মামুন। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। নাটোরের জেলার যে শীতকালীন সবজি আগামী বিশেষ করে গত সপ্তাহ থেকে চলতি সপ্তাহে সবজির দাম 10 থেকে 12 টাকা কেজি, বাঁধাকপি 20 থেকে 25 টাকা পিস, পেঁপে 10 থেকে 12 টাকা পিস, লাউ 10 থেকে 15 টাকা পিস আমরা দেখতে পাচ্ছি। তবে বেগুন এবং সিম সেটি কিন্তু দাম নিয়ন্ত্রণ হয়নি, সেটি কিন্তু সরবরাহ কম থাকার কারণে কম রয়েছে। বেগুন আজ আমরা সকালে পাইকারি বাজারে দেখেছি 60 থেকে 70 টাকা কেজি এবং সিম সেটি 60 থেকে 65 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে কৃষি বিভাগ যেটি বলছে তারা কিন্তু ধারণা করছে যে এবার প্রায় 5,500 হেক্টর জমিতে সবজির চাষ হবে। তবে বৃষ্টিপাতের কারণে সেই তাদের আশঙ্কাটা কমে আসতে পারে বলে সেটি ধারণা করছে। তবে এখানে যে ক্রেতারা রয়েছে বর্তমান দাম অনুযায়ী কিন্তু সন্তুষ্ট রয়েছে। তবে কৃষক যারা রয়েছেন যে বিক্রেতা তারা কিন্তু বলছে যে এর চেয়ে যদি নিচে দাম নেমে আসে তাহলে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হবেন। তবে একটি বিষয় আমরা দেখছি যে আড়তদার রয়েছে তারা কিন্তু যেটি বলছে যে এই সরবরাহ অব্যাহত থাকলে এই দাম
আরো কমে আসবে। বিশেষ করে সব সবজি 20 থেকে 25 টাকা কেজির মধ্যে থাকবে। এই বিষয়টা নিয়ে কৃষকরা যেটি বলছে, সার কীটনাশক যেটির দাম বেশি এবং শ্রমিক খরচ বৃদ্ধি তার থেকে নিচে কমে আসলে সেটি ক্ষতিগ্রস্ত হবে। তবে একটি বিষয় যেটি আমরা বলতে পারি যে এই কৃষক পর্যায় থেকে যে পাইকারি পর্যায়ে থেকে খুচরা পর্যায়ে রয়েছে, সেখানে কেজিতে 10 থেকে 15 টাকা কেজি পার্থক্য রয়েছে। এর কারণে কিন্তু কৃষকরা লাভবান যে সেটি কিন্তু কম হয়ে থাকে। তবে কৃষকরা যেটি এর কারণে কিন্তু কৃষকরা যদি চান যে সরাসরি তারা কিন্তু সরাসরি যদি কৃষকরা চান সরাসরি যদি এই ক্রেতা এবং কৃষক এক এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম নাটোরে। দেখছেন ভোরের সময়, সঙ্গে থাকুন। খবর, গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যেও কমেনি সহিংসতা। উপত্যকাটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। পশ্চিম তীরে জলপাই মৌসুমে ফিলিস্তিনি কৃষকদের ওপর সহিংসতা বেড়েছে। সীমিত মাত্রায় মানবিক সহায়তা প্রবেশের সংকটে রয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্র জানিয়েছে শিগগিরই গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন করা হবে। যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ গাজার খান ইউনিসে চলছে ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণ। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী সেনাবাহিনীকে গাজার সব সন্ত্রাসী টানেল ধ্বংস করতে নির্দেশ দিয়েছেন। তবে একই সঙ্গে হামাসের প্রায় 150 যোদ্ধার আত্মসমর্পণ নিয়ে আলোচনাও চলছে, যারা এখনও দক্ষিণ গাজার ভূগর্ভস্থ টানেলে অবস্থান করছে। এছাড়া ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে গাজায় থাকা এক জিম্মির মরদেহ রেড ক্রসের মাধ্যমে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার গাজা সীমান্তে রেড ক্রসের গাড়িগুলোকে মরদেহ হস্তান্তরের জন্য এগিয়ে যেতে দেখা যায়। এদিকে পশ্চিম তীরে নতুন করে বেড়েছে সহিংসতা। জলপাই সংগ্রহের মৌসুমে ফিলিস্তিনি কৃষকদের ওপর হামলা চালাচ্ছে উগ্র ইসরায়েলি দখলদাররা। জাতিসংঘের মানবিক কার্যালয় জানিয়েছে শুধু অক্টোবর মাসে পশ্চিম তীরে রেকর্ড সংখ্যক হামলার ঘটনা ঘটেছে। এতে হতাহতের পাশাপাশি ধ্বংস হয়েছে কৃষি জমি। চলমান পরিস্থিতিতে জাতিসংঘের উপমুখপাত্র জানিয়েছেন গাজায় মানবিক সহায়তা প্রবেশে কিছুটা অগ্রগতি হলেও তা মাত্র 2টি ক্রসিং পর্যন্ত সীমাবদ্ধ। এ পর্যন্ত প্রায় 37,000 মেট্রিক টন ত্রাণ গাজার সীমাতে প্রবেশ করেছে, যার অধিকাংশই খাদ্য সামগ্রী। তবে অনেক পণ্য ও এনজিও কর্মীকে এখনও প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তিনি জানান ইসরায়েল থেকে উত্তর গাজায় কিংবা মিশর থেকে দক্ষিণ গাজায় সরাসরি প্রবেশ এখন সম্ভব নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন খুব শিগগিরই গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন করা হবে। তার দাবি ইসরায়েলের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন সত্ত্বেও চুক্তিটি খুব ভালোভাবে কার্যকর হচ্ছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে দীর্ঘ সরকারি অচলাবস্থা বা শাটডাউনের প্রভাবে আকাশপথে নেমেছে বড় বিপর্যয়। স্থানীয় সময় শুক্রবারই বাতিল বা বিলম্বিত হয়েছে প্রায় 3000 ফ্লাইট। এদিকে সিনেটে ফিলিবাস্টার বাতিলের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান অচলাবস্থা 38তম দিনে পৌঁছলেও রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে এখনো সমাধান দেখা যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের সরকারি ব্যয় নিয়ে রাজনৈতিক অচলাবস্থা বা শাটডাউন 38তম দিনে পৌঁছেছে। এতে দেশটির বহু সরকারি কর্মী এখনও বেতনহীন অবস্থায় রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ভুগছেন বিমান চলাচল নিয়ন্ত্রণকারী কর্মকর্তারা। কেউ ছুটি নিচ্ছেন, কেউ চাকরি ছেড়ে যাচ্ছেন। এতে দেশ জুড়ে ফ্লাইট বিলম্ব আর বাতিলের সংখ্যা বেড়েই যাচ্ছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA জানিয়েছে অভ্যন্তরীণ ফ্লাইট 4% কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগামী সপ্তাহে 10% বেড়ে দাঁড়াবে। এতে প্রতিদিন প্রায় 4000 ফ্লাইট বাতিল বা বিলম্বিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ডেল্টা, ইউনাইটেড সহ বড় এয়ারলাইন্সগুলো জানিয়েছে বাতিল হওয়া টিকিটের পুরো টাকা যাত্রীরা ফেরত পাবেন। এমন পরিস্থিতিতে থ্যাঙ্কসগিভিং সামনে রেখে যাত্রীরা পড়েছেন বিপাকে।
পরিবহন মন্ত্রী শন ডাফি সতর্ক করেছেন, অচলাবস্থা চলতে থাকলে ফ্লাইট বাতিলের হার 20% পর্যন্ত পৌঁছাতে পারে। এমনকি শাটডাউন শেষ হলেও এর প্রভাব কিছুদিন স্থায়ী হতে পারে বলে জানান তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও রিপাবলিকানদের সিনেটে ফিলিবাস্টার বাতিলের আহ্বান জানিয়েছেন। এর মাধ্যমে সিনেটে 60 ভোটের বদলে 51 ভোটে বিল পাশের সুযোগ তৈরি হবে। অন্যদিকে সিনেট নেতা জন থুন জানান, শাটডাউন দ্রুত শেষের আহ্বান জানালেও ডেমোক্রেটরা স্বাস্থ্য নিয়ে নিশ্চয়তা ছাড়া আলোচনায় রাজি নয়। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। অবৈধ প্রবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সহজ ও প্রযুক্তি নির্ভর করতে নতুন ডিজিটাল উদ্যোগ নিচ্ছে সৌদি আরব। সেলফ ডিপোর্টেশন প্ল্যাটফর্ম নামে একটি আধুনিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে দেশটির পাসপোর্ট অধিদপ্তর। এর মাধ্যমে অবৈধ প্রবাসীরা অনলাইনেই আবেদন করে দেশে ফেরার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এতে দীর্ঘদিনের জটিল ও সময় সাপেক্ষ প্রশাসনিক প্রক্রিয়ার অবসান ঘটবে বলে মন্ত্রণালয় জানায়। রিয়াদ থেকে আরিফুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। সৌদি আরবে বিভিন্ন দেশের অসংখ্য অবৈধ প্রবাসী বসবাস করেন। তাদের দেশে ফেরা আরো সহজ করতে অনেকদিন ধরেই কাজ করছে দেশটির সরকার। এরই ধারাবাহিকতায় এবার সেলফ ডিপোর্টেশন প্ল্যাটফর্ম নামে একটি আধুনিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে দেশটির পাসপোর্ট অধিদপ্তর। স্থানীয় সময় বৃহস্পতিবার অনুষ্ঠিত ডিজিটাল গভর্নমেন্ট ফোরাম 2025-এ সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জাওয়াজাত কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে অবৈধ প্রবাসীরা অনলাইনেই আবেদন করে দেশে ফেরার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এতে দীর্ঘদিনের জটিল ও সময় সাপেক্ষ প্রশাসনিক প্রক্রিয়ার অবসান ঘটবে বলে মন্ত্রণালয় জানায়। নতুন করে সৌদি সরকার একটা ঘোষণা দিয়েছে, যদি আশা করি কার্যকারী হয়, এতে আমাদের প্রবাসীরা বিভিন্নভাবে উপকৃত হবে। 1 বছর আগে কাগজপত্র এম্বাসিতে জমা দিয়েছি, এখন যে কোনো জটিলতার কারণে আমি যাইতে পারি নাই। এখন সরকার যে সুযোগ দিচ্ছে, এই সুযোগ ইনশাল্লাহ আমি কাজে লাগাইতে চাই। কর্তৃপক্ষ আরো জানিয়েছে, সৌদি আরবের বিমানবন্দর ও সীমান্তে যাত্রী চলাচলকে আধুনিক প্রযুক্তির আওতায় আনতে চালু করা হচ্ছে স্মার্ট ট্র্যাক নামে একটি বিশেষ ব্যবস্থা। এই ব্যবস্থায় যাত্রীরা স্মার্ট ক্যামেরার মাধ্যমে পরিচয় যাচাই করে পাসপোর্ট কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ ছাড়াই সীমান্ত অতিক্রম করতে পারবেন। এছাড়া ডিজিটাল টুইন্স নামে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক একটি নতুন প্রযুক্তিও চালু করা হবে, যা জনসমাগমের গতিবিধি বিশ্লেষণ, অপেক্ষার সময় নির্ধারণ এবং সেবার মান পর্যবেক্ষণ করবে। সৌদি কর্তৃপক্ষের মতে 2030 সালের আগে এসব উদ্যোগের মাধ্যমে দেশটির ভ্রমণ ও প্রবাসী সেবা খাতে এক নতুন যুগের সূচনা হবে, যেখানে প্রযুক্তিই হবে সবকিছুর কেন্দ্রবিন্দু। সৌদি সরকারের নতুন এই উদ্যোগের ফলে যেমন প্রবাসীদের জন্য অনেক বেশি উপকার হচ্ছে, অর্থাৎ অনেক প্রবাসীরা আছে দীর্ঘদিন থেকে যারা দেশে যেতে পারছেন না, তাদের জন্য দেশে যাওয়ার প্রক্রিয়াটি অনেক সহজ হচ্ছে। দেশটি ধীরে ধীরে রূপান্তর হচ্ছে ডিজিটাল পরিষেবায়। এর মাধ্যমে বলা চলে দেশের নাগরিক এবং প্রবাসী যারা আছেন তারা সেবা পাচ্ছেন খুব সহজে। রিয়াদ থেকে আরিফুর রহমান, সময় সংবাদ।